রাঙ্গাপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে ভোলানাথ নিজের স্ত্রী কাব্যা আর বাচ্চাদের সাথে থাকতো। ভোলানাথ একটা কিপটে টাইপের লোক ছিল। ও শহর থেকে কাপড় আনতো আর গ্রামে বিক্রি করত। এই যে গিন্নি, কোথায় তুমি? আর আমার চাটা কখন দেবে তুমি? আনছি বাবা, আনছি। সকাল হলো নাকি তোমার চায়ের চুস্কির ড্রামা শুরু? কাব্যা ভোলানাথকে একটা ট্রেতে চা এনে দেয়, যার মধ্যে অনেক ধরনের বিস্কিটস আর অনেক রকমের ওয়েফার্স রাখা ছিল। আরে কার বিয়ে বাড়ি থেকে এসব তুলে নিয়ে এলে? হ্যাঁ, এত বিস্কুট আর এত ওয়েফার্স তুমি কোত্থেকে নিয়ে এলে গো? আজ আমি তোমাকে বলেছিলাম না যে আমার দূরের মামা আমাদের বাড়িতে আসবে খাবার খেতে? এই কারণে আমি আজকে ভালো ভালো রান্না আর ভালো ভালো ব্যবস্থা করেছি। আরে গিন্নি, তুমি এত পয়সা কোত্থেকে পেলে? তুমি তো সমস্ত পয়সা ব্যাংকে জমা করিয়ে দিয়েছিলে। হ্যাঁ, আমি তো তোমার পুরো 1000 টাকা বার করে নিয়েছি। ভালো লাগে না না যে আত্মীয়রা বাড়িতে আসুক আর তাদের স্বাগত আমরা এরকম ভাবে করি? কি বললে? 1000 টাকা? তুমি এত পয়সা খরচ করে ফেললে? হায় ঈশ্বর, আমার পুরো 3 দিনের পয়সা জমিয়ে জমিয়ে রোজগার করেছিলাম গো। আর তুমি যত সব চা পকোড়া এইসব তৈরি করছো। হ্যাঁ, ভোলানাথ সমস্ত বিস্কিট আর মিষ্টি তুলে ওদেরকে একটা ব্যাগে দেখে দেয়। আমি চলে যাচ্ছি। এই ফালতু ফালতু জিনিসগুলোকে আমি দোকানে ফেরত দিয়ে যেতে যাচ্ছি, আর আমাকে এই ব্যাপারে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ। ভোলানাথ দোকানে গিয়ে সমস্ত জিনিস ফেরত দিয়ে আসে, যার কারণে কাব্যার খুব বেশি খারাপ লাগে। কি লাভ ওনার এত রোজগার করার, নিজের পরিবার ইচ্ছে মতো খাবারও খেতে পারছে না। আমি নিজের বাচ্চাদেরকে নিয়ে মায়ের বাড়ি চলে যাচ্ছি। আমি থাকবো না এই বাড়িতে ওনার সাথে। কাব্যা নিজের বাচ্চাদের নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায়, আর ভোলানাথ বাড়িতে একাই থেকে যায়। কিন্তু সে নিজের বউ আর বাচ্চাদের একদমই চিন্তা ছিল না। ভালোই হলো, কাবিয়া আর ও বাচ্চাগুলোকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। কয়েকদিন পরে দিওয়ালি আছে, যদি এখানে থাকতো তাহলে কে জানে কত খরচ করে ফেলতো। একা একা থাকবো, ডাল চাল খাবো আর সারা জীবন কাটিয়ে দেব। ভোলানাথ নিজের ব্যবসা একাই চালাতে শুরু করে। কিছুদিন কেটে গিয়েছিল। ভোলানাথের কাপড়ের ব্যবসা ঠপ হওয়ার জায়গায় ছিল। এই যে দাদা, এই স্যুট কাপড় কত করে দিলে তুমি? হ্যাঁ, আরে এটা শুধুমাত্র 300 টাকায়। আরে এই সুতির কাপড় যদি এত দাম হয় তাহলে তাহলে আমার লাগবে না। তোমার দোকান থেকে আমি কিচ্ছু কিনবো না। যাও যাও যাও। এইটুকু বলে ওই গ্রাহক ওখান থেকে চলে যায়। 2 দিন আরো কেটে গিয়েছিল। ভোলানাথ দোকানে একাই কাজ করত। কোনো গ্রাহকও ওখানে ছিল না, আর কোনো বিক্রিও হচ্ছিল না, যার কারণে অস্থির হয়ে ভোলানাথ নিজের কাপড়ের দোকান বন্ধ করে দেয় আর ওখান থেকে নিজের বাড়ির দিকে যেতে শুরু করে। তক্ষুনি ওখানে গ্রামের 2জন লোক কথা বলছিল। আরে শুনলে নাকি? শুনলে না? গ্রামের বাইরে একজন মায়াবী লোক এসেছে, যে লোকেদের ইচ্ছে পূরণ করে দিচ্ছে আর অনেক ধনবান করে দিচ্ছে। তাই হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তো আমিও শুনেছি। যদি তাই হয় তাহলে ওই মায়াবীর কাছে আমাদের যাওয়া উচিত, আর আমাদের মনোকামনা পূরণ করতে হবে। ওদের 2জনের কথা শুনে ভোলানাথ মনে মনে ভাবতে শুরু করে। যদি এই কথাটা সত্যি হয় তাহলে ওই মায়াবী লোকটার সঙ্গে আমার দেখা করা উচিত। আমার কত ইচ্ছা রয়েছে, সেগুলো যদি সত্যি হয়ে যায় তাহলে এই গ্রামের আর এই দুনিয়ার সব থেকে বড় লোক হয়ে যাব। ভোলানাথ তাড়াতাড়ি নিজের বউ আর বাচ্চাদেরকে নিজের বাড়িতে ডেকে নেয় আর কাব্যাকে কিছু টাকা দিয়ে বলে, আজকে তোমরা সবাই খুব ভালো ভালো রান্না করো। আমি আমার একজন খাস অতিথিকে বাড়িতে নিয়ে আসতে চলেছি, তার আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে। তোমার শরীর তো ঠিক আছে গো, তুমি কবে থেকে পরিবর্তন হলে? তুমি তো কখনো এত টাকা খরচা করো না, আজকে তোমার হয়েছেটা কি? আরে সেরকম কোনো ব্যাপার নয়, তোমাকে আমি যতটুকু বললাম ততটুকু করো তো ব্যাস। ভোলানাথ নিজের গ্রামের জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর সেই মায়াবী লোকটাকে খুঁজতে শুরু করে। দেখতে দেখতেই ভোলানাথ একটা আয়নার বাড়ি দেখতে পায়, যেই বাড়ির বাইরে একজন সুন্দর ব্যক্তি ধ্যানে লীন হয়ে বসেছিলেন। মনে হচ্ছে এই মায়াবী লোকটা সেই যার কথা সবাই বলছিল। আমি গিয়ে আমার আজেবাজে কথা বলে তাকে ফাঁসিয়ে নি, আর আমি বড় লোক হয়ে যাব। ভোলানাথ সেই মায়াবী ব্যক্তির বাড়ির বাইরে দাঁড়িয়ে পড়ে আর বলতে শুরু করে,
আরে আমি ধন্য হলাম যে আপনাকে আমি দর্শন পেলাম, আমাদের গ্রামে এসেছেন আপনি। এসো ভোলানাথ, এসো এসো। 100 বছর তপস্যা করে আমি এই গুণ শিখেছি। বলো, আমি তোমার জন্য কি উপকার করতে পারি? আরে আমি এখানে কোনো লোভে তো আসেনি, আমি শুধু আপনাকে সেবা করতে চাই। আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন আর ভোজন গ্রহণ করবেন, চলুন। এর থেকে বড় আমার আর কিছু লাগবে না, শুধু আপনার সৎকার আমি করতে চাই। এত বড় মহান পুরুষ আমাদের গ্রামে এসেছে। আরে এ তো খুবই ভালো কথা বলেছো ভোলানাথ। আজকালকার দিনের এই কলিযুগে কেউ কারোর পাশে থাকে না, আর তুমি আমাকে নিমন্ত্রণ জানাতে এসেছো। এর থেকে ভালো কথা তো আর কিছু হতে পারে না ভাই। ভোলানাথ সেই মায়াবী ব্যক্তিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে, আর বাড়িতে সেই ব্যক্তির খুব ভালো করে আতিথেয়তা করে। কাব্যা খুব ভালো ভালো খাবার আর ভালো ভালো মিষ্টি এনে ওই ব্যক্তির সামনে রেখে দেয়। আবে কত খাবি রে? এত তো আমার পরিবার দুদিনেও খায় না রে। আরে খুবই সুস্বাদু খাবার ছিল ভোলানাথ, তোর আপ্যায়নে আমি খুবই খুশি হয়েছি। এবার তোর বল, তোর কি লাগবে? আমি সেটা অবশ্যই পূরণ করে দেবো। বল। আসলে আমার সেরকম বড় ইচ্ছে কিছু নেই, আমি শুধু চাই যে আমি যেন বড় লোক হয়ে যাই আর আমার পরিবারকে সমস্ত খুশি দিতে পারি। তার থেকে বেশি আমার কিচ্ছু লাগবে না। তোমার এই ইচ্ছে অবশ্যই পূরণ হবে। আমি তোমাকে 4টে সোনার পটকা দেব। এইটুকু বলে সেই ব্যক্তি ভোলানাথের সামনে 4টে বাজি রেখে দেয়, যার মধ্যে ছিল সোনার তারাবাজি, সোনার তুবড়ি, সোনার রকেট আর সোনার চক্রবাজি। এসব কি? আমি ঠিক কিছু বুঝলাম না। তোমার কাছে 4টে সোনার পটাকা রয়েছে। সোনার ফুলছড়ি যেই একবার তুমি জ্বালাবে, তুমি সোনার পয়সা পেতে শুরু করবে। সোনার তুবড়ি জ্বালানোর সঙ্গে সঙ্গে তুমি অনেক সোনার গয়না পেয়ে যাবে। সোনার চরকি জ্বালানোর সঙ্গে সঙ্গে তুমি সারা জীবনের সোনা পেয়ে যাবে। তুমি দুনিয়ার সব থেকে বড় লোক হয়ে যাবে। কিন্তু সোনার রকেটটা তুমি একদম জ্বালিও না, ওটা জ্বালিয়ে দিলে পরে কিন্তু আপনার বিপদও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সোনার রকেটটা কখনো জ্বালাবো না। এইটুকু বলে ওই সুন্দর ব্যক্তি ওখান থেকে চলে যায়। সোনার বাজিগুলোকে পেয়ে ভোলানাথ ভীষণ খুশি হয়। ওগো, আমাদের কাছে তো আগে থেকেই এত কিছু রয়েছে, আমাদেরকে এইসব জিনিসের কি দরকার? আরে তুমি চুপ করো তো, আর এর মাঝে তুমি একদম মাথা ঘামিও না বলে রাখলাম। ভোলানাথ বাজিগুলোকে নিয়ে নিজের ঘরের বাইরে চলে যায় আর সবার আগে সোনার তারাবাজি জ্বালিয়ে দেয়। সে যেই মাত্র সোনার তারাবাজি জ্বালায়, তার মধ্যে থেকে 2টো সোনার মুদ্রা বেরোয়, যেটা দেখে ভোলানাথ ভীষণ খুশি হয়। এই কয়েনগুলোকে আমি কাব্যাকে দিয়ে দেব, এগুলো ভেঙে ও গয়না তৈরি করতে পারবে। এবার আমি সোনার তুবড়িটা জ্বালাবো। আর কি ছিল, সোনার লোভে সে সোনার তুবড়ি জ্বালিয়ে দেয়। সোনার তুবড়ি যেই মাত্র জ্বাললো, ওর মধ্যে থেকে অনেকগুলো সোনার গয়না বেরিয়ে আসে, যেগুলোকে পেয়ে ভোলানাথ ভীষণ খুশি হয়। এবার আমি দুনিয়ার সব থেকে বড় লোক হয়ে গেলাম। এখন সম্পত্তি, ধন আর বলে কেউ আমাকে হারাতে পারবে না। কি মজা! পয়সা আর সোনার লোভ ভোলানাথের চোখে এইরকম ভাবে হয়ে গেল যে ভোলানাথ সঙ্গে সঙ্গে সোনার চক্রবাজিতেও আগুন লাগিয়ে দেয়। যেই মাত্র সোনার চক্রবাজি জ্বলল, সেই চক্র ঘুরতে ঘুরতে ভোলানাথকে একটা আলাদা মহলে নিয়ে যায়। সেই মহলে প্রত্যেক দিকে সোনা আর সোনা ছিল। আমি হলাম এই মহলে আর এই সোনাগুলোর মালিক। এই দুনিয়ার যে কোনো জায়গায় গিয়ে আমি ভালো করে বাস করতে পারবো। কি মজা! আর এখনো আমার কাছে একটা সোনার রকেটও রয়েছে দেখছি, আমি এটাকেও জ্বালিয়ে দেব। আমি যদি এটা জ্বালিয়ে দিই তাহলে হায়, অনেক হিরো আরো মূল্যবান জিনিস থাকবে। আমি ওই মায়াবী লোকটার মতন হয়ে যাব। ভোলানাথ লোভের চোটে নিজের কাছে বেঁচে থাকা সোনার রকেটও জ্বালিয়ে দেয়। রকেট সেই জায়গা থেকে দূরে যেতে শুরু করে, আর তার পিছু করতে করতে ভোলানাথ একটা জঙ্গলে পৌঁছে যায়। আরে এইসব এত দূরে রকেটটা কি করে চলে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই রকেটের পিছু পিছু আমাকে দৌড়াতে হবে দেখছি। ওই রকেট জঙ্গলের আকাশে গিয়ে ফুটে যায়। যেই মাত্র রকেট ফুটে, পুরো জঙ্গল সোনালী রঙের হয়ে যায়, যেন পুরো জঙ্গল সোনার তৈরি ছিল। যেই মাত্র সেই জঙ্গলে ভোলানাথ পৌঁছায়, ওখানে সে বয়স্ক লোকদেরকে দেখতে পায়, যারা সেই সোনালী জঙ্গলে ছিল। আপনারা সবাই কারা?
আর এই সোনার জঙ্গলে কি করছেনটা কি? এই সমস্ত সোনা আমার, আমি আগেই বলে রাখছি। হ্যাঁ, এই সোনাগুলো নিয়ে তুমি কি করবে বাবা? তুমি এই জঙ্গলের বাইরে যেতে পারবে না। আর আমরা এখানে গত 20 বছর ধরে আবদ্ধ হয়ে গেছি, এখানে সোনা ছাড়া আর কিছু নেই। আমরাও তো ওই মায়াবী লোকটার সোনার লোভে এখানে আবদ্ধ হয়ে পড়েছি, বুঝেছ? আজকে আমাদের কাছে শুধু সম্পত্তি রয়েছে এই জঙ্গলটাতে, আর কিচ্ছু নেই। এইসব তোমরা কি বলছো? হ্যাঁ, এমনটা কখনো হতে পারে না। ভোলানাথ ওদের সবার কথা শুনে ঘাবড়িয়ে যায়। যেই মাত্র সে সোনার জঙ্গলের বাইরে যাওয়ার চেষ্টা করে, সে একটা অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর ভোলানাথ লাচার হয়ে ওখানেই থেকে যায়। তোমার বাবা এখনো পর্যন্ত আসেনি, আমার তো খুব ভয় করছে। জানি না কোথায় গেছে ও, নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। কাব্যা বাড়ির বাইরে বেরোয় আর সে দেখতে পায় যে তারাবাজি, চক্রবাজি আর তুবড়ি জ্বালানো হয়ে গেছে। ও বুঝতে পেরে যায় যে ভোলানাথ সোনার রকেটও জ্বালিয়ে দিয়েছে, আর সে সেই মায়াবী ব্যক্তির কাছে পৌঁছায়। আমি জানি যে আপনি আমার বরের সাথে কিছু করেছেন। আপনি কেন আমার সাথে এরকম করছেন? দয়া করুন আমার ওপর, দয়া করুন। আরে ভোলানাথ নিজে যা করেছে সেজন্য পস্তাচ্ছে। যখন সে নিজের ভুলটা বুঝতে পেরে যাবে, নিজেই বাড়ি চলে আসবে, দেখে নিও তুমি। অন্যদিকে সেই সোনার জঙ্গলে ভোলানাথ নিজের ভুল বুঝতে পেরে যায়। আর সেই এক সময়ে ভোলানাথ নিজের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, আর তার হাতে কিছুই ছিল না। নিজের স্ত্রী কাব্যাকে পেয়ে ভোলানাথ খুব খুশি হয়। আমার এই লোভের কারণেই আজকে আমি বিপদে পড়েছি, বুঝলে তুমি? আমি কখনো এটা ভেবে দেখিনি যে আসল ধন আর কেউ নয়, বরং আমার পরিবার। আজকের পর থেকে আমি এরপর থেকে কোনোদিনও লোভে কোনো জায়গায় যাব না, আর না সেই জালে আমি কখনো জড়াবো।